ক্লাস রেকর্ডের ব্যাপারে, ঠিক আছে? ক্লাস রেকর্ড এটা আপনারা কোথায় নেবেন? শুনেন, স্যার এটা মেসেঞ্জারেও তো দেওয়া যায়, আবার মেইলেও তো দেওয়া যায়। এত ঝামেলা করা যাবে না ভাই, ইন্ডিভিজুয়াল মেল দিতে গেলে কত হইব, আর মেসেঞ্জারে এত বড় ফাইল উঠবো না ভাই, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? পিডিএফ করে আমি বলি, আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি একটা ফোল্ডার করে রাখছি এমবিএ ফিনান্স অনলাইন ক্লাস, ওইখানে আপনাদের একটার পর একটা ক্লাস দিয়ে দেওয়া হইব, ঠিক আছে? জি স্যার, এটা ভালো হয়। সঞ্জিতা বুঝছেন? হ্যালো, ধরুন ক্লাসটা হয়েছে একদিন বা এর পরের দিন আমি এখানে আপলোড করে দিয়ে দেবো, যেমন লেকচার 1 2 3 4 5 6 এভাবে কাউন্ট করে ওইখানে আপলোড দিয়ে দেবো, এখানে আপনার যতবার মন চায় আপনি দেখে নেবেন, ওইটা ওইখানে থাকবো। বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। এখানে কোনো আপত্তি আছে? হ্যালো, না স্যার, এটাই ভালো হয়। আমাদেরকে আমরা নিলে ওইটা আবার সেভ করা অনেক ঝামেলা হয়ে যায়। আচ্ছা, তো আপনার আমার ইউটিউব চ্যানেল আছে, ওইখানে সাবস্ক্রাইব করে ফেলেন, করে ফেলে আপনার ইয়াগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? শাকিল স্যার লেকচার অ্যাকাউন্টিং নামে আছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা কথা ক্লিয়ার করি আমরা, বাড়ি কাজের ব্যাপারে, তো আমি যে কটা বাড়ি কাজ তুমি কটার বাড়ি কাজ কইরা নেক্সট ক্লাসে সাবমিট করতে হইব, এখানে কার আপত্তি আছে? না স্যার। ভাই আপত্তি থাকলে বলেন। যেমন আমি 10টা অঙ্ক দিলাম, ঠিক আছে, আপনি করলেন না, পরে রেজাল্ট খারাপ করলেন, পরে কেউ না সাকিব স্যারের কাছে পড়ে আমার রেজাল্ট খারাপ হয়েছে, আপত্তি থাকলে বলেন। আর দুজন তো চুপ হয়ে রয়েছে। সঞ্জিতা মিম চুপ হয়ে রয়েছেন কেন? স্যার সার্ভার খুব ডাউন, ও খুব আটকে আটকে আসতেছে ইন্টারনেট। ও, এতক্ষণ যা বলছে শুনছেন? জি স্যার। জি স্যার, বুঝাই দিয়েছে। আচ্ছা, এখানে কোনো আপত্তি আছে? না স্যার। আচ্ছা, আর আমরা যখন পড়াবো তখন কমিউনিকেট করতে হইব, যেমন আপনি কি করলেন, চুপ করে বয়ে রইলেন, ঠিক আছে? আমি কিছু জানি না, আমি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, ঠিক আছে? আমি কথা কম না, স্যারে বুঝবো না, আমি বুঝছি কি বুঝি না এটা স্যারে বুঝতে দেবো না, ঠিক আছে? এরকম মাস্টার প্ল্যানিং অনেক স্টুডেন্ট করে, চুপচাপ বয়ে থাকে কোচিং এর এক কোণার মধ্যে, ওই কি বুঝি কে বুঝে না, স্যারও বুঝি না, ওই নিজেও বুঝে না, আমি বুঝতে পারছি। কমিউনিকেট করতে হইব আপনার। যেমন আমি মিমরে কোশ্চেন করলাম, মিম উত্তর দিব, সঞ্জয়দের কোশ্চেন করলাম, সঞ্জয় উত্তর দিব, তারপরে যে তানিসের কোশ্চেন করলাম, তানিসের উত্তর দিব, উত্তর পারে না সমস্যা নাই কা, এখানে হাসাহাসির কিছু নেই কা, আমি বুঝতে পারছি। এমন হইতে পারে আমিও না কোশ্চেন পারতে পারি, আমি বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। স্যার তানিশা না, তাসনিয়া। আচ্ছা, তাসনিয়া, আমার ইয়াটা বুঝছেন আপনি? মনে করেন আপনি একটা কোশ্চেন করলাম, ঠিক আছে, মিমরে কোশ্চেন করলাম, মিম পারেন, আপনারা দুজন হাসলেন, এখানে হাসার কিছু নেই কা, আপনারা শিখবেন। অথবা মিম কোশ্চেন পারতাছে, ঠিক আছে, মিমরে বারবার কোশ্চেন করতেছি, আবার বলেন না স্যার আমারই খালি বারবার কোশ্চেন করেন, আমি বুঝতে পারছি। ইয়েস স্যার। কারণ আপনি যদি কমিউনিকেট না করেন তাহলে শিখতে পারবেন না, হয় পাস করে যাবেন, এমবিএ পাস করে যাবেন, দেখা দুইটা পাস করে যাবেন, ডাইনে বামে দেখা দুইটা 2-3টা অঙ্ক দেখে পাস করে যাবেন, কিন্তু শিখতে পারবেন না। আচ্ছা, আমি কি আজকে একটু শুরু করুন? হ্যালো, স্যার আজকে আচ্ছা আমাদেরকে একটা ধারণা দিয়ে দেন আমরা কিভাবে কি শুরু করব। আচ্ছা, আমি বলি, তো প্রথমের দিকে আমরা ট্রাই করব এই যে লেখা লেখা করতে, যদি এখানে সমস্যা না হয় তো আমরা বোর্ডের ব্যবস্থা করব, ঠিক আছে? ধরেন আমি লিখলাম এখানে, আপনার সাথে সাথে লিখলেন, ঠিক আছে, পড়াইলাম আর লিখলাম, এইভাবে
অথবা আমার যদি এভাবে সম্ভব না হয় তো বোর্ড সেটিং করতে হইব। আমি বুঝতে পারছি। আচ্ছা আরে স্যার আমি একটা কথা বলি। বলেন। স্যার সবচেয়ে ভালো হয় যে বোর্ডে সেটিংটা করে নিলে। বোর্ডের সেটিং আমার এভাবে আছে, খাতার চেয়ে বোর্ডে সেটিংটা করে বোর্ডের আপনি সেটিং যদি আছে, ঠিক আছে। আরেকটা হইতে পারে হ্যাঁ অথবা ওইটা সবচেয়ে ভালো হয়। আরেকটা হচ্ছে রেকর্ড ক্লাস, ঠিক আছে। রেকর্ড ক্লাসটা কেমন আপনার আমি দেখাইতেছি, দেখেন একটু চারজন। আচ্ছা একটু ওয়েট দেখেন, হ্যাঁ রেকর্ড ক্লাসটা। সবাই দেখতেছেন ভিডিওটা? হ্যালো জি স্যার। আসসালামু আলাইকুম, স্যার দেখছি। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমরা তো আমাদের আজকের টপিকস ক্যাপিটাল বাজেটিং, মূলধন বাজেটিং। আচ্ছা দেখেন লেখাগুলো কি স্পষ্ট দেখা যায়? হ্যালো হ্যালো না স্যার স্পষ্ট না, একটু আরেকটু কাছে হলে মনে হয় ভালো হতো। আরেকটু কাছে লাগবে। দেখেন অর্থায়নের সিদ্ধান্ত, অর্থায়নের আলোচনা করব ব্যয় বৃদ্ধি পেয়ে যায়, আমাদের বিশ্লেষণ করে বিনিয়োগের কি করতে হবে, সমন্বয়, ঝুঁকি প্রতিদান সমন্বয়। অর্থাৎ বিনিয়োগ করার ক্ষেত্রে যেই পরিমাণ ঝুঁকি আছে, বিনিয়োগ করার ক্ষেত্রে যেই পরিমাণ ঝুঁকি আছে সেই পরিমাণ ঝুঁকি সমন্বয় করা যাবে কিনা, সমন্বয় করা যায় বিশ্লেষণ। বিনিয়োগ বিশ্লেষণ না করে পোর্টফোলিও কি ব্যবস্থাপনা আমরা জানি হচ্ছে তখন প্রকল্পের ঝুঁকিটা কি হয়ে যায়। আচ্ছা দেখেন কিছু ক্লাস রেকর্ড করা থাকবো, ঠিক আছে। রেকর্ড করার পর শেয়ার করার পর অল্প অল্প দেখায় ওইগুলো আলোচনা করা হইব। আমি বুঝতে পারছি? জি হ্যালো, স্যার। কারণ যখন নাকি আমি আপনার লাইভ ক্লাস দিতে যাব তখন আপনার নেটওয়ার্কিং এর সমস্যা হইব। আর লাইভ দিব সমস্যা নাই, ঠিক আছে, লাইভ ক্লাস দেওয়া যাবো, কিন্তু সরাসরি দিতে গেলে অনেক সময় দেখবেন নেটওয়ার্কিং এর সমস্যা আছে, ক্লাসে ঠিক মতো ইয়ে হইতেছে না, ঠিক আছে। তো বুঝছেন আমি ক্লাসটা একটু কিভাবে নিব? জি স্যার। তিনজন বুঝছেন? আরেকজন চুপ হয়ে জি যায়। স্যার। স্যার নেটওয়ার্ক ডাউন। আচ্ছা আরেকটা দেখেন নেটওয়ার্কের কথা, আপনি ওয়াইফাই উপর ডিপেন্ড করে অনলাইন ক্লাস আপনি করতে পারবেন না। আমি বুঝতে পারছি। স্যার নরমালি নেটওয়ার্কও অনেক সমস্যা করে। না আপনার ব্যাকআপ রাখতে হইব, হঠাৎ করে আপনার এই যে ওয়াইফাই চলে যেতে পারে, ঠিক আছে, ওই সময় আপনার ডাটা ব্যাকআপ রাখতে জি হইব। স্যার। জি স্যার। ডাটা ব্যাকআপ যদি না রাখেন তো আপনি ইয়ে করতে পারবেন না। বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। আচ্ছা আমরা আজকে একটা বইয়ের জাস্ট অল্প একটু আলোচনা করি, সূচিপত্র নিয়ে আলোচনা করি। হ্যাঁ শুরু করবো আজকে, বলেন আপনারা। সবাই চুপ হয়ে গেছে। আরে ভাই স্পিড বাড়াইতে হবে ভাই, হ্যাঁ না হ্যাঁ না, একটা তো ডিসিশন দিবেন, ডিসিশনের ক্ষেত্রে চুপ হয়ে থাকবেন। জি স্যার করেন। আচ্ছা সঞ্জিদা, জি স্যার। নেম ডাউন।
আচ্ছা দেখেন, একটু খাতা নেন। সবাই একটু খাতা নেন। খাতা আছে স্যার। দেখেন বুঝুন কিনা। আচ্ছা, কর্পোরেট ফিন্যান্স, হেডলাইন করেন সবাই, কর্পোরেট ফিন্যান্স। লেখা বোঝা যায়? ইয়েস স্যার। আরে ভাই ইয়েস স্যার বলে তিনজনের একসাথে করতে হবে ভাই, আমি বুঝুন কেমনে। স্যার আমি দেখতে পাচ্ছি না। আবার দেখেন, দেখছেন? স্যার বোঝা যায়। আচ্ছা, আমি যেটা লিখুম ওটার সাথে সাথে মুখে বলুন, ঠিক আছে? তো আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। কর্পোরেট ফিন্যান্স, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন প্রথম চ্যাপ্টার আছে ইন্ট্রোডাকশন টু কর্পোরেট ফিন্যান্স। আপনার বইটা বের করেন, আপনার বেটার হইব। ইন্ট্রোডাকশন টু কর্পোরেট ফিন্যান্স। কর্পোরেট ফিন্যান্স লিখছেন এটা? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে দেখেন 2 নম্বর লেখেন টাইম ভ্যালু অফ মানি। এই চ্যাপ্টারটা আপনি অনার্স ফার্স্ট ইয়ারে করছিলেন, খেয়াল আছে? জি স্যার। টাইম ভ্যালু অফ মানি লেখেন। একটু পরে কিন্তু আমি ছবি চাবো এটার, যদি না লেখেন তাহলে কিন্তু ইয়ে খাবেন, ফাঁকি দিতে পারবেন না। যতক্ষণ অনলাইনে থাকবেন ইয়ে থাকতে হবে আপনার। আচ্ছা, এই দুইটা লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, মিম রেসপন্স করতেছেন না। 3 নম্বর দেখেন রিস্ক এন্ড রিটার্ন। দেখছেন? তিন নম্বর লেখছেন? জি স্যার। 4 নম্বর লেখেন। জি স্যার। জি স্যার। 4 নম্বর লেখেন সিকিউরিটি ভ্যালুয়েশন। সিকিউরিটি ভ্যালুয়েশন। সিকিউরিটি ভ্যালুয়েশন 5 নম্বর লেখেন আপনি লং টার্ম ফিনান্সিয়াল প্ল্যানিং। লং টার্ম ফিনান্সিয়াল প্ল্যানিং। 6 নম্বর লেখেন ক্যাপিটাল বাজেটিং। জি স্যার লিখে। ক্যাপিটাল বাজেটিং। আপনার 7 নম্বর লেখেন কস্ট অফ ক্যাপিটাল, ক্যাপিটাল স্ট্রাকচার। এখানে দুইটা চ্যাপ্টার মিলে একটা চ্যাপ্টার লেখেন, কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচার। 8 নম্বর লেখেন ডিভিডেন্ড পলিসি অ্যান্ড ডিসিশন। এখানে দুইটা মিলে একটা চ্যাপ্টার করছে, ডিভিডেন্ড পলিসি অ্যান্ড ডিসিশন। 9 নম্বর লেখেন শর্ট টার্ম ফিনান্সিয়াল প্ল্যানিং, আর কি শর্ট টার্ম ফিনান্স। শর্ট টার্ম ফিনান্স
10 নম্বর লেখেন ফিনান্সিয়াল ইনফরমেশন ক্যাপিটাল মার্কেট এফিসিয়েন্সি। ফিনান্সিয়াল ইনফরমেশন and capital market efficiency. Efficiency. সবাই লিখছেন ভাই এটা? জি স্যার। স্যার আমি শুধু কথা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। মেবি আপনার ক্যামেরার সমস্যা হতে পারে ভাই। লেখা কি একটুও দেখা যায় না? স্যার আমার এখানে পুরো ব্ল্যাক হয়ে আছে। পুরো ব্ল্যাক হয়ে আছে? আচ্ছা আচ্ছা, মিম জি লিখছেন? স্যার। জি স্যার। সঞ্জিতা লিখছেন? জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, আপনিও লিখতে পারবেন, ওয়েট করেন। আচ্ছা, তো এইখান থেকে আমরা প্রথমে স্টার্ট করব ক্যাপিটাল বাজেটিং। প্রথমে আমরা এই চ্যাপ্টারটি স্টার্টিং করব ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং করছিলেন ফার্স্ট ইয়ারে? ইয়েস স্যার। জি স্যার পড়ছিলাম। জি স্যার। বললাম ক্যাপিটাল বাজেটিং করছিলেন ফার্স্ট ইয়ারে? জি স্যার করেছি। জি স্যার। কিছু মনে আছে? না স্যার। আচ্ছা, প্রথম কোশ্চেন কারে করুন? সঞ্জিদা বলেন ক্যাপিটাল বাজেটিং। স্যার মনে নাই তো। মনে নেই? একটু মনে নেই? শুনেন ক্যাপিটাল বাজেটিং কি। শাকিলুর রহমান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমাদের আজকের টপিকস ক্যাপিটাল বাজেটিং, মূলধন বাজেটিং। তো আমাদের আজকের টপিকস ক্যাপিটাল বাজেটিং, মূলধন বাজেটিং। তো আজকে আমরা মূলধন বাজেটিং চ্যাপ্টারটি আলোচনা করে যাচ্ছি। মূলধন বাজেটিং চ্যাপ্টারটি এসএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্স ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার, সিএতে আছে মূলধন বাজেটিং চ্যাপ্টারটি। তো প্রথম আমরা একটু বুঝি আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত বা অর্থায়নের সিদ্ধান্ত। একটু খাতায় লেখেন আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত বা অর্থায়নের সিদ্ধান্ত লেখেন। স্যার আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত অথবা অথবা অর্থায়নের অর্থায়নের সিদ্ধান্ত। সিদ্ধান্ত। এটা আপনার ভাইভাতে কোশ্চেন জিজ্ঞাসা করবো, আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত কয়টি? লিখছেন ভাই তিনজন? জি স্যার। জি স্যার লিখিত। সিদ্ধান্তটা তিন ভাগ ভাগ করা যায়। প্রথম লেখেন অর্থায়ন সিদ্ধান্ত, বিনিয়োগ সিদ্ধান্ত। 3 নম্বর লেখেন লভ্যাংশ সিদ্ধান্ত। অর্থায়ন সিদ্ধান্ত, বিনিয়োগ সিদ্ধান্ত, লভ্যাংশ সিদ্ধান্ত।
রেসপন্স করেন, লেখা হয়েছে? জি স্যার। অর্থায়নের সিদ্ধান্ত কি তিন ভাগে ভাগ করা যায়: অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্ত, বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত এবং লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত। তো আমরা প্রথমে একটা বুঝি অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্ত কি। অর্থাৎ কোথায় বিনিয়োগ করা হবে, অর্থাৎ কোথায় বিনিয়োগ করা হবে, অর্থাৎ কোন উৎস থেকে আপনার অর্থ সংগ্রহ করা হবে, সেটা কিভাবে ব্যবহার করা হবে এবং এবং সুষ্ঠুতা দিয়ে করা হবে, এটাকে বোঝায় অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্ত। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত। আচ্ছা, অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্তটা কি ভাই? জি স্যার, সেটা একটু আবার বলেন। আচ্ছা শুনেন, অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্ত, ঠিক আছে, অর্থাৎ কোন উৎস থেকে টাকা সংগ্রহ করবেন, কোথায় বিনিয়োগ করবেন, কতটুকু বিনিয়োগ করবেন, কি পরিমাণ বিনিয়োগ করবেন, কতটুকু রিটার্ন আসবো, এটা হলো অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্ত। ক্লিয়ার তিনজনে? ইয়েস স্যার। আরেকজন বাকি? জি স্যার। ওকে, তারপর শুনেন বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত বলতে কোথায় বিনিয়োগ করা হবে এবং কোন প্রকল্প অধিক লাভজনক হবে এবং তা নির্ণয় করা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত এবং লভ্যাংশ সিদ্ধান্ত। আচ্ছা দেখেন, বিনিয়োগ সিদ্ধান্ত হলো কি আপনার কোথায় বিনিয়োগ করবেন, কি পরিমাণ বিনিয়োগ করবেন, ওইখান থেকে কোন প্রকল্প বাছাই করবেন, এটা হলো বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত। ক্লিয়ার ভাই? জি স্যার। আরেকজন বাকি? আরেকজন বাকি? তানিসা? জি স্যার। জি স্যার। অর্থাৎ কোম্পানি দুই ধরনের লভ্যাংশ প্রদান করে থাকে, ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড। কোম্পানির জন্য কোন ডিভিডেন্ড দেওয়া সর্বোচ্চ উত্তম হবে, সেটা লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্তে গ্রহণ করা হয়। এখন আমরা আচ্ছা দেখেন, লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত, লভ্যাংশ সিদ্ধান্তরে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ক্যাশ ডিভিডেন্ড, একটা হলো স্টক ডিভিডেন্ড। কি ভাই লেখেন খাতার মধ্যে? ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড। এখন ক্যাশ ডিভিডেন্ড কি? মিম বলেন, ক্যাশ ডিভিডেন্ড কি আর স্টক ডিভিডেন্ড কি? কারণ স্যার আমি কিন্তু বিবিএ অনার্স কমপ্লিট করা এবং ফিনান্স ডিপার্টমেন্টে, কোশ্চেন ভালো করে করেন। ক্যাশ ডিভিডেন্ড কি? আই ডোন্ট নো। মিম কোন ক্যাশ ডিভিডেন্ড কি? সঞ্জিতা বলেন ক্যাশ ডিভিডেন্ড কি? ভাই আপনারা আপনারা পড়েন নাই? আচ্ছা তানিশা বলেন ক্যাশ ডিভিডেন্ড কি? স্যার মনে নেই। আচ্ছা বুঝেন, ভাইবা কোশ্চেন করব ডিভিডেন্ড কত প্রকার, আমি যেটা বলুম ভাইবা কোশ্চেন করব ওটা লেখা রাখবেন, কাজে দিব। খালি যে আপনার এই যে এমবিএ এর ভাইবা না, জবের ভাইবা যখন যাবেন তখন আপনি ফিনান্স সাবজেক্ট রিলেটেড কোশ্চেন এখান থেকে করব। ডিভিডেন্ড দুই প্রকার, একটা হলো ক্যাশ ডিভিডেন্ড, একটা হলো স্টক ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড হলো যখন কোম্পানি নগদ টাকা প্রদান করে তখন তাকে বলা হয় ক্যাশ ডিভিডেন্ড। আর স্টক ডিভিডেন্ড হলো কোম্পানি নগদ টাকার বিপরীতে যখন শেয়ার ইস্যু করে বা স্টক প্রদান করে তখন তারে বলা হয় স্টক ডিভিডেন্ড। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা মিম বলেন লভ্যাংশ কত প্রকার? পারি না। আচ্ছা সঞ্জিতা বলেন লভ্যাংশ কত? দুই প্রকার। আচ্ছা মিম শুনেন কত প্রকার বলছে? কত প্রকার? লভ্যাংশ ডিভিডেন্ড। ডিভিডেন্ড দুই প্রকার, একটা হলো নগদ লভ্যাংশ, একটা হলো ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড। আচ্ছা দেখেন, আলোচনা করব বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। এখন আমরা আলোচনা করব বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। এখন আচ্ছা আমরা নেক্সট কোশ্চেন লেখেন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। স্যার লিখছি স্যার। আচ্ছা আপনার যদি কোশ্চেন করা হয় যে কোনো বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আপনি কি কি ধাপ অতিক্রম করবেন, কি কি জিনিস বিবেচনা করবেন, এ সম্পর্কে ধারণা আছে? স্যার তখন যে বললেন কোথায় বিনিয়োগ করব, কি পরিমাণ কোন প্রকল্পে, এইগুলো স্যার কি পরিমাণ কোন প্রকল্পে কোথায় বিনিয়োগ করবে এগুলা
এই ধাপগুলা পার হয়ে তারপরে বিনিয়োগ করতে হবে। আচ্ছা, বিনিয়োগ করবেন যে, ঠিক আছে, ওটার প্রসেসটা কি, ওটার প্ল্যানিংটা কি? আচ্ছা লেখেন, প্রথমে কোম্পানি করব, তারপর প্রথমে কোম্পানি করে বলাবেন। আচ্ছা লেখেন, বুঝছি। বিনিয়োগ গ্রহণ প্রক্রিয়া একটু লেখেন, কোশ্চেন লেখেন। একটু পরে কিন্তু আপনারা ছবি তুলে দিবেন, তো সিরিয়াসলি লেখেন। জি স্যার বলেন। আচ্ছা দেখেন, আমরা আলোচনা করব বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার প্রথম স্টেপ হলো বিনিয়োগ পরিকল্পনা করা, অর্থাৎ যে খাতে বিনিয়োগকারী বিনিয়োগ করতে চাচ্ছে সে খাতটি নির্ধারণ করতে হবে, বা বিনিয়োগের জন্য কি করতে হবে, পরিকল্পনা করতে হবে। বিনিয়োগের জন্য পরিকল্পনা করতে হবে। আচ্ছা লেখেন, 1 নম্বর লেখেন বিনিয়োগ পরিকল্পনা। দেখছেন? ইয়েস স্যার। জি স্যার। 2 নম্বর লেখেন প্রতিদান পূর্বানুমান। 3 নম্বর লেখেন ঝুঁকি পূর্বানুমান। 4 নম্বর লেখেন ঝুঁকি প্রতিদান সমন্বয়। তারপর লেখেন সিকিউরিটি বিশ্লেষণ। তারপর লেখেন পোর্টফোলিও ব্যবস্থাপনা। তারপর লেখেন পোর্টফোলিও দক্ষতা মূল্যায়ন ও সিকিউরিটি বিশ্লেষণ। পোর্টফোলিও ব্যবস্থাপনা। তারপর লেখেন পোর্টফোলিও দক্ষতা মূল্যায়ন ও সংশোধন। পয়েন্টগুলো লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা এখন ভিডিওটা দেখেন, এরপর আমি আপনার কোশ্চেন করতেছি। প্রতিদান পূর্বানুমান। সেকেন্ড স্টেপ হলো বিবেচনা করতে হবে কি, প্রতিদান পূর্বানুমান, অর্থাৎ বিনিয়োগকারী যে তার অর্থ বিনিয়োগ করছে যে প্রকল্পে, সেই প্রকল্প থেকে কি পরিমাণ রিটার্ন আসবে সেটা কি করতে হবে, বিনিয়োগকারীকে আগের থেকেই বিনিয়োগ করার পূর্বেই পূর্বানুমান করতে হবে। ঝুঁকি পূর্বানুমান, অর্থাৎ বিনিয়োগকারী যেই সেক্টরে বিনিয়োগ করছে সেই সেক্টরে কি পরিমাণ ঝুঁকি আছে সেই সম্পর্কে বিনিয়োগকারীকে পূর্বেই অনুমান করতে হবে। বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে বিনিয়োগের কি করতে হবে, পূর্বানুমান করতে হবে। যদি বিনিয়োগের পূর্বানুমান বিনিয়োগকারী না করতে পারে, তখন প্রকল্পের ঝুঁকিটা কি হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে ঝুঁকি প্রতিদান সমন্বয়। ঝুঁকি প্রতিদান সমন্বয়, অর্থাৎ বিনিয়োগ করার ক্ষেত্রে যেই পরিমাণ ঝুঁকি আছে, বিনিয়োগ করার ক্ষেত্রে যেই পরিমাণ ঝুঁকি আছে সেই পরিমাণ ঝুঁকি সমন্বয় করা যাবে কি না। সমন্বয় করা যাবে না, সমন্বয় করা গেলে সেটা আগের থেকে কি করতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে। 5 নম্বর স্টেজ হচ্ছে সিকিউরিটি বিশ্লেষণ। বিনিয়োগকারী বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই কি করবে, সিকিউরিটি বিশ্লেষণ করবে, অর্থাৎ যেই সিকিউরিটিসে বিনিয়োগকারী বিনিয়োগ করতে চাচ্ছে, বিনিয়োগ করার পূর্বে বিনিয়োগকারীকে অবশ্যই কোনো পেশাদার অথবা বিশেষজ্ঞর মতামত গ্রহণ করে সেই খাতে বিনিয়োগ করতে পারে। যদি বিনিয়োগকারী পূর্বেই সিকিউরিটিস খাতে বিনিয়োগ বিশ্লেষণ না করে বিনিয়োগ করে, তখন বিনিয়োগকারী ক্ষতির সম্মুখীন হয়। তো বিনিয়োগ করার ক্ষেত্রে সিকিউরিটিস বিশ্লেষণ অন্যতম একটি ধাপ। পরবর্তীতে হলো পোর্টফোলিও ব্যবস্থাপনা, অর্থাৎ পোর্টফোলিও। প্রথমে আমরা বলি পোর্টফোলিও কি। ব্যবস্থাপনা আমরা জানি কোনো কিছু সুন্দরভাবে তদারকি করাকে ব্যবস্থাপনা বলে। এবং পোর্টফোলিও ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, পোর্টফোলিও বলতে বোঝায় একের অধিক সিকিউরিটিসে বিনিয়োগ করা, অর্থাৎ বিনিয়োগকারী তার সব টাকা বা অর্থ একটি সেক্টরে বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন সেক্টরে বিনিয়োগ
করে তার ঝুঁকি হ্রাস করতে পারে। তো বিনিয়োগকারী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে পোর্টফোলিও ব্যবস্থা করতে পারে এবং লাস্ট স্টেজে হচ্ছে পোর্টফোলিও দক্ষতা মূল্যায়ন এবং সংশোধন। অর্থাৎ বিনিয়োগকারী যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করলো বিভিন্ন সেক্টরে, সেক্ষেত্রে বিনিয়োগকারী দেখবে কোন সেক্টর থেকে তার অধিক পরিমাণ মুনাফা হচ্ছে, সেই সেক্টরটি বিনিয়োগকারী বিক্রি করে দেবে সিকিউরিটিজ যেই সেক্টরে তার রিটার্ন সবচেয়ে কম হচ্ছে। তো বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে লাস্ট স্টেজ হচ্ছে পোর্টফোলিও দক্ষতা মূল্যায়ন এবং সংশোধন, যা নাকি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ধাপে ধাপে এই স্টেপগুলো তার বিবেচনা করতে হবে। হ্যালো, জি স্যার। দেখেন এখানে কোন পয়েন্ট আপনারা বুঝেন না, কোশ্চেন করেন। স্যার বিনিয়োগ দক্ষতা মূল্যায়ন ও আচ্ছা, একজন ঠিক আছে। একটু নতুন চাল একটু স্যার। হ্যাঁ বলেন, তানিশা বলেন আপনার প্রবলেমগুলো প্রথম বলেন। বিনিয়োগ, হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার এখন আজান মিম হচ্ছে, বল, আমি তারপরে আর আমি বলছি। শুনবো না। বলেন। স্যার এখন মাগরিব আজান দিচ্ছে, আমি আর ক্লাস করবো না। আচ্ছা, তো আপনি নিবলেন, আপনার পরবর্তীতে ওদের কাছ থেকে নিয়ে নিন, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, তো এখানে কোন পয়েন্টের সমস্যা হয়েছে ভাই বলেন। স্যার আমি লাস্টের পয়েন্টের কথা বলতেছিলাম যে দক্ষতা মূল্যায়ন ও সংশোধন, কোন আচ্ছা। সেক্টর থেকে অধিক পরিমাণে মুনাফা আসবে আচ্ছা, সেটা বিবেচনা করেই তো। আচ্ছা আমি একটা আলোচনা করি। পোর্টফোলিও ক্লিয়ার দুজনের? জি স্যার। আচ্ছা, পোর্টফোলিও কি বলেন, এটা ভাবা কোশ্চেন করে। হোয়াট ইজ পোর্টফোলিও? একের অধিক সিকিউরিটিতে বিনিয়োগ করা। যখন নাকি বিনিয়োগকারী একের অধিক সিকিউরিটিসে বিনিয়োগ করে একের অধিক সেক্টরে তার ঝুঁকি হ্রাস করার জন্য, মুনাফা বৃদ্ধি করার জন্য, তাকে বলা হয় পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন বুঝেন, যখন নাকি আপনি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করবেন, তখন আপনি চাইবেন কি একটা নির্দিষ্ট সময়ের পর পর ওটার মূল্যায়ন করতে চাইবেন। ওটা নির্দিষ্ট সময় পর পর মূল্যায়ন করতে চাইবেন, ওটা সংশোধন করবেন। অর্থাৎ যেই সেক্টরে আপনার ইনভেস্ট করলে প্রফিট কম আসতেছে, ওই সেক্টরে আপনি ইনভেস্ট করবেন না। ওই সেক্টরে কি করবেন না, আপনি ইনভেস্ট করবেন না। ওই সেক্টর থেকে টাকাটা উঠাইয়া আপনি অন্য একটা সেক্টরে ইনভেস্ট করবেন। এটাকে বলা হয় দক্ষতা মূল্যায়ন ও সংশোধন। আর দক্ষতা মূল্যায়ন হলো কি, আপনি যেই সেক্টরে আপনি ইনভেস্ট করছেন প্রফিট বেশি আসতেছে, ওইখানে আপনি দক্ষতা মূল্যায়ন করছেন। আপনি, আমি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, দুইজন বুঝছেন? স্যার আমি একটু বলি। হ্যাঁ বলেন। স্যার পোর্টফোলিও ব্যবস্থাপনাটা হচ্ছে একের অধিক সিকিউরিটিসে আমরা বিনিয়োগকারী বিনিয়োগ করলো, হ্যাঁ, এবং সেখান থেকে অধিক পরিমাণ মুনাফা হবে, যেটাতে মানে লস যাতে না হয় সেটা ব্যাকআপ দেওয়ার জন্য মানে বিভিন্ন সেক্টরে সে বিনিয়োগটা করে রাখলো। আর দক্ষতা মূল্যায়ন হলো যে কোন সেক্টর থেকে অধিক পরিমাণ মুনাফা হবে সেটা দেখে যেখানে কম মুনাফা আসবে সেইখান থেকে বিনিয়োগটা উঠায় নিয়ে সেই সেক্টরে বিনিয়োগটা করা। ক্লিয়ার দুইজন ভাই? জি স্যার। আচ্ছা, তারপর আপনারা লেখেন, আপনার বইতে চলে যান, 349 পৃষ্ঠা চলে যান। জি স্যার। আচ্ছা দেখেন, এই চ্যাপ্টারটার টাইটেল হলো ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস। হ্যাঁ, তো প্রথমে আমরা বুঝেন অনিশ্চয়তা কি। অনিশ্চয়তা বলতে কি বুঝেন? আনসার্টিনিটি বলতে কি বুঝেন?
স্যার বলবো? বলেন। স্যার ভবিষ্যতে কোনো কিছু সম্পর্কে মানে আমাদের জ্ঞান না থাকা সত্ত্বেও মানে জ্ঞান নাই সেটাতে অনিশ্চয়তা বলে, সেটাই তো মূলত। আচ্ছা দেখেন, যে অনিশ্চয়তা ভবিষ্যতে কি হবে হ্যাঁ সেটা আমরা আমাদের জানি জানা না। নাই। হ্যাঁ, ভবিষ্যতে কি হবে আমাদের জানা নাই, এমন ঘটনা ঘটতে পারে, সেটাকে কি বলা হয়? অনিশ্চয়তা। জাস্ট আমরা একটা লাইন লিখি, দেখেন অনিশ্চয়তা। দেখেন সুতরাং যে কথাটা আছে, এই কথাটা জাস্ট নোট করেন। কোনো ঘটনা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে, এমন অবস্থাকে অনিশ্চয়তা বলে। জাস্ট এই লাইনটা কপি করেন 349 পেজে। কোনো কোনো ঘটনা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে। আপনার এই যে 10 to 10 আসবে এটা। জি স্যার। আচ্ছা, তো অনিশ্চয়তা কি আমরা ক্লিয়ার? জি স্যার। জি ওকে, স্যার। তবে দেখেন অনিশ্চয়তার বৈশিষ্ট্য, ঠিক আছে? দেখেন বৈশিষ্ট্যগুলো আমি একটু পড়তেছি, খেয়াল করেন। অনিশ্চয়তা একটি ভাগ্য নির্ভর ধারণা। আপনার ভাগ্যে থাকলে হইতে পারে, নাও হইতে পারে, ঠিক আছে? এটা নিয়ন্ত্রণ করা যায় না। অনিশ্চয়তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এবং এটা পরিমাপও করা যায় না। আপনি কি পরিমাণ ভবিষ্যতে আপনার ক্ষতির সম্মুখীন হবেন, এটা আপনি আগের থেকে কি করতে পারবেন না, নির্ণয় করতে পারবেন না। মানব সৃষ্ট ব্যাপার নয়, বরং এটি এরিয়া এড়ানো বা পরিহার করা যায় না। অনিশ্চয়তা আপনি কি করতে পারবেন না, এটা মানুষের ক্রিয়েট করে না, এটা অটোমেটিকলি হয়ে যায়, এবং চাইলে এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। মনে করেন আপনি যেতেছেন কলেজে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হঠাৎ করে আপনার পণ্যর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পণ্য খারাপ হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু মানব সৃষ্ট না, আপনি এটা পরিহারও করতে পারবেন না। যদি হয়ে যায় তো হয়ে যাবো, ঠিক আছে? এমন অনিশ্চয় কোনো কমে হ্রাসযোগ্য না, অনিশ্চয়তা আপনি কমাইতে পারবেন না। ঝুঁকি ও আয়ের সাথে সম্পর্ক বিদ্যমান, কিন্তু অনিশ্চয়তা পরিমাপ করা যায় না, বিধায় আয়ের সাথে সম্পর্ক জানা যায় না। এখানে বলতেছে যেহেতু অনিশ্চয়তা আমরা পরিমাপ করতে পারি না, তো অনিশ্চয়তার হওয়ার কারণে কি পরিমাণ ঝুঁকি আমাদের থাকবো এবং কি পরিমাণ আয় আমাদের কমবো, ওইটা আমরা জানতে পারি না। এখানে বলতেছে 6 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টে দেখেন অনিশ্চয়তা সম্ভাবনা বিন্যাস জানা যায় না। অনিশ্চয়তার ক্ষেত্রে কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা তা সবসময় জানা যায় না, কিন্তু গণসংখ্যা নিবেশনে রূপান্তর করা যায় না। যেহেতু আমরা এটা পরিমাপ করতে পারি না, সেহেতু আমরা এটা পরিসংখ্যানিক ভাবে প্রেজেন্টেশন আমরা করতে পারি না। অনিশ্চয়তা বিমাযোগ্য নয়, আপনি যেটা পরিমাপ করতে পারবেন ওটা বিমা করতে পারবেন। যেহেতু অনিশ্চয়তা পরিমাপ করা যায় না, সেহেতু অনিশ্চয়তা কি করা যায় না, আপনার এটা বিমা করা যায় না। আপনি দেখেন এখানে বিমা করা যায় না। এখানে দেখেন 1 থেকে 8 এর মধ্যে কোন পয়েন্ট আপনি বুঝেন না? স্যার বুঝছে। বুঝছেন? আচ্ছা, আজকে আমরা লাস্ট, হ্যাঁ কিছু বলবেন? স্যার ক্লাসটা শেষ করে দিলে ভালো হয়। আচ্ছা, তো আজকে আমি শেষ করে দিতেছি। আপনার নেক্সট ক্লাস থেকে মেন্টালি প্রিপারেশন নিয়ে নেবেন, ঠিক আছে? আমাদের ক্লাস 1 থেকে 1.5 ঘন্টার মতো হইব ক্লাস। তো এরকম ব্যাকআপ আপনারা মোবাইলে রাখবেন। আমি বুঝতে পারছি? জি স্যার। আপনার ইউটিউব চ্যানেলের জি নামটা স্যার। স্যার? মানে কোন চ্যাপ্টারটা? আচ্ছা দেখেন, এইভাবে সার্চ দিলে পেয়ে যাবেন। আপনি কিছুক্ষণের মধ্যে আমি এই ভিডিওটা আমি চ্যানেল আপলোড করে দিতেছি। আচ্ছা খারাপ, এই যে দেখেন, এটা দেখা যাইতেছে? জি স্যার। আচ্ছা, শাকিল স্যার লেকচার অ্যাকাউন্টিং দিলে আপনি সার্চ পেয়ে যাবেন, ঠিক আছে? লেকচার নামটা? জি স্যার। আচ্ছা, আমাদের ক্লাস শেষ হওয়ার পর হয় সাথে সাথে অথবা একদিন পরে আমি এই যে লেকচার কাউন্ট করে 1 2 3 MBA ফিনান্স অনলাইন ক্লাস দিয়া একটা ফোল্ডার বানাই এখানে দিয়ে দেবো। আপনি পরে যতবার মন চাই ইচ্ছা ওটা দেখে নেবেন। কিন্তু এখানে কথা হইলো গিয়া, এই যে আপনি যে এতক্ষণ লেখছেন খাতার মধ্যে, এখন ছবি তুইলা আমার ওই যে মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দেন, তাহলে আমি বুঝুন না আপনি অ্যাক্টিভ ছিলেন। আমি বুঝতে পারছি? জি আপনি স্যার। আপনি আমার সাথে থাকবেন কিন্তু ফাঁকি দিবেন, ঠিক আছে? এটা পারবেন না। আপনি হাজার চেষ্টা করবেন, আপনি 100টা প্ল্যান করেন, আমি 200টা প্ল্যান করে রাখছি আগের থেকে। আপনি ফাঁকি দিতে পারবেন না। যতক্ষণ অ্যাটাচ থাকবেন আপনার লিখতে হইবে, পড়তে হইবে। ওই যে আপনি ইয়া করে আপনি যে অন্য দিকে যাবেন, এটা পারবেন না আপনি, ঠিক আছে? আচ্ছা জি নেক্সট স্যার। ক্লাস। স্যার নেক্সট ডে আমাদের কি এই চ্যাপ্টারটাই পড়াবেন?
হ্যাঁ এই চ্যাপ্টারটা প্রথম আমরা একটা সহজ চ্যাপ্টার শুরু করি কাজটি, ঠিক আছে? আস্তে আস্তে আপনাদের সবগুলো করানো হবে, ঠিক আছে? আর আপনারা যারা পড়তে চায় এক-দুই ক্লাসের মধ্যে জয়েন হতে বলেন, ঠিক আছে? আচ্ছা তো অফ করলাম। হ্যাঁ জি স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে ঠিক 4টার মধ্যে আপনারা ইয়েটা করবেন।